সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেন, পিআর পদ্ধতি হলো একটি নিয়ন্ত্রণহীন ব্যবস্থা। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেলবেলা আরেকজন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নেপালে পিআর পদ্ধতি ভালোভাবে কাজ করছে না। আরেকটা হলো সবচেয়ে ভয়ানক, যদিও এই দেশের নাম নিলে মুখ পরিষ্কার করতে হয়, সেটি হলো ইসরায়েল। ইসরায়েলে যে গাজা যুদ্ধ অব্যাহত আছে, তা নৃশংসতা হত্যাকাণ্ড চলছে, এটা পিআর পদ্ধতির কারণে। কারণ নেতানিয়াহু ছোট ছোট ধর্মীয় দলের কাছে জিম্মি হয়ে গেছে, তারাই এখন নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে দিচ্ছে না। মানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বড় দলগুলো ছোট দলের কাছে জিম্মি হয়ে যেতে পারে। তাহলে পিআর নিয়ে এত আলোচনার দরকার কি ছিল আসলে? এই যে পিআর পদ্ধতি যে ভালো না, এটা প্রথম যে কয়েকজন লোক বলেছেন তার মধ্যে আমি একজন, এবং এই কথাগুলো আমি বলেছিলাম। প্রথম বিষয় হচ্ছে, পিআর পদ্ধতিতে যে দলগুলি কখনো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারে না, এমনকি এলাকার ইউপি নির্বাচনও পাশ করে না, এরা সারা দেশের সব ভোট এক জায়গায় করে গিয়ে একটা সিট নিয়ে বা দুইটা সিট নিয়ে ঢুকে পড়বে ওই উচ্চকক্ষে, এবং নিম্নকক্ষে হলে তো এটা আরও মারাত্মক হবে। তখন কিন্তু এরা নিচের দিকেও ঢুকে পড়বে। ঢুকে পড়ার পরে কী হবে, এরা দুইজন করে এরা হবে মনে করেন 36 জন। এদের তো জীবন ও ক্ষমতা যাওয়া হবে না আগামী 40 বছর। কিন্তু এই যে 36 জন, এরা পাখি সব করে রব রাতি পহাইল করিবে, সকালবেলা উঠিয়া সকল কাক একসাথে চিৎকার করিবে। মোরগের ডাকা শুনতে পাবেন না, কোকিলের ডাক শুনতে পাবেন না, কাকের ডাকে পুরা সংসদ শেষ হয়ে যাবে। এইটাই হচ্ছে বদিউল আলম মজুমদার সাহেব বলেছেন। আমার এটা শুনে মনে হচ্ছে, উনি আমার খুবই শ্রদ্ধার্ঘ মানুষ, কিন্তু ওই কবিতার সাথে মিলিয়ে বলতে চাই যে এতক্ষণে বদিউল ভাই কহিলা বিষাদে, আমার পিয়ার ছাড়া পিয়ার দিয়া সংসদ হইবে না, থাকিবে বিবাদে। তার একটা জরিপ করেছিলেন, সেখানে 71% লোক পিআরের পক্ষে। সেটা বুঝেই নাই তো, সাধারণ মানুষ বুঝে না। আপনি একটা জিনিস মনে বুঝবেন, সাধারণ মানুষ কোনদিন সব পিআর সিআর ডিআর বুঝে না, কিন্তু বুঝে না বলেই তারা হ্যাঁ হ্যাঁ বলে। কারণ না বললে পরে লোকে জিজ্ঞেস করবে আপনি না করছেন কেন, কিন্তু হ্যাঁ বলে দিলে কেউ জিজ্ঞেস করবে না, কারণ সবাই পিআর পিআর বলছে। তাহলে হ্যাঁ ভাই, আমি আছি এটার সাথে। আমার প্রশ্ন হচ্ছে তুষার ভাই, যে তাহলে এই গত 1 বছর ধরে পিআর নিয়ে আলোচনার কি দরকার? যাতে নির্বাচনটা দেরিতে করা যায়, যাতে নিজেরা কিছুদিন আরো ক্ষমতার সুবাস, এয়ার ফ্রেশনার, পাচক এগুলো পাওয়া যায়। আপনি দেখেছেন নিশ্চয়ই উপদেষ্টারা কি কি পায়। 1,05,000 টাকা বেতন পায়, আপ্যায়ন ভাতা পায়, পাচক পায়, আরদালি পায়, পিয়ন পায়, দারোয়ান পায়, বডিগার্ড পায়, গাড়ি পায়। যারা উপদেষ্টা হয়েছেন তাদের ব্যক্তিগত জীবনে তারা বডিগার্ড জীবন একটা রাখতে পারছেন, অনেকে পারেন নাই, বুঝছেন তো। উপদেষ্টা হইলেই বডির মূল্য বেড়ে যায়। সাধারণ মানুষ নোবডি, দে আর সামবডি। তো সামবডি থাকার জন্য তারা তো নির্বাচন পিছিয়ে যাচ্ছেন, পেছাতে পেছাতে এমন জায়গায় গিয়েছেন, এখন বলছেন সংস্কার না নির্বাচন, বিচার না নির্বাচন, সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচন হবে না, এইসব বলছেন। এবং বিদেশে গেলে বেশি বলেন, আমি লক্ষ্য করেছি। বিদেশে গেলে ইংলিশে বলেন, তো সাধারণ মানুষ বুঝতে পারে না, ভাবেন তারা। আমার কথা কারো ভাল লাগে না, কারো লাগে, কিন্তু আমি একটা পরিষ্কার কথা বলি, বদিউল আলম মজুমদার সাহেব যেটা বলেছেন এটা একদম ঠিক। পিআর পদ্ধতি চালু হলে সকালে একজন প্রধানমন্ত্রী থাকবে, বিকালে একজন, যদি নিম্নকক্ষে হয়। আর যদি উচ্চকক্ষে পিআর হয় তাহলে কি হবে জানেন? এরা বুঝবে না অনেক কিছু, এই ছোট ছোট দলের লোকজন, কিন্তু ওইখানে যখন যে কোনো বিল যাবে ওইটার উদয় 1 মাস দেরি করাবে। বাঙালি জাতি সবসময় যে কোনো কিছুর জন্য 1 মাস পিছাবে। এটা যাবে, এটা একটা আপনারা দেখে দেন, ওদের হাতে 1 মাস সময় দেওয়ার কথা না, 1 মাস থাকবেই। তারপর ওরা আবার ফেরত পাঠাইলো, আবার কিছুদিন পর আবার যাবে, যাওয়ার পরে ওনারা যখন এটা কিছু বলবে অথবা বলবে না, তখন এটা গৃহীত হবে। আপনি ধরে নেন যে এখন যে কোনো বিল, যে কোনো কিছু এরকম বড় কিছু যখনই সিদ্ধান্তের ব্যাপারে আসবে, যেটা উচ্চকক্ষে যাইতে হবে, বাঙালি জাতি সব কিছুর জন্য 2 মাস পিছিয়ে গেল। তাহলে কি এইটা কি সময় পেছানোর জন্যই এত দীর্ঘ সময় ধরে এগুলো হচ্ছে? আপনি দেখেন স্টেপ বাই স্টেপ তারা এই বিষয়গুলিকে সামনে এনেছেন। প্রথমে বলেছেন সংস্কার করতে হবে, কয় মেয়াদে একজন প্রধানমন্ত্রী থাকতে পারবে। তারপরে শুরু করেছেন পরপর 2 মেয়াদ, নাকি যে কোনো সময় 2 মেয়াদ, নাকি মাঝখানে গ্যাপ দিয়ে আবার ফেরত আসতে পারবে। এইটা নিয়ে কিছুদিন তর্ক, তারপরে তারা আবার তর্ক শুরু করলেন। আর পিআর কিন্তু সবসময় ছিল একটুখানি তর্কের মধ্যে, আসে যায়। তারপরে তারা শুরু করলেন যে রিপ্রেজেন্টেশন কিভাবে হবে, কক্ষ কয়টা হবে। আপনি দেখেন এইখানে, তারপরে আবার সংবিধান যদি বদল হয়, সেই সংবিধানে কি কি যুক্ত হবে না, বহুত্ববাদ কি আসলে অন্য কিছুকেও যুক্ত করে ফেলবে কিনা, যারা এলজিবিটি রাইটস নিয়ে কথা বলেন, আবার যারা তাদের বিরুদ্ধে, তারা এখানে একটা গন্ধ পেতে শুরু করলেন। হ্যাঁ, এই নানান কিছু কিন্তু এসে
এই পুরো বিষয়টাকে বাংলাদেশের নাম বদল করতে হবে, জনগণতান্ত্রিক করতে হবে, না হলে নাকি এটা কেমন প্রজা প্রজা শুনতে ভালো লাগে না। অথচ প্রজা কিন্তু আসলে একটা ভালো শব্দ, প্রজা অর্থ খুব ভালো। তো এরকম তারা অনেক কিছু এনে হাজির করেছিলেন, এখনো আনছেন। আমার ধারণা যে আরো কিছু এরকম আসতে থাকবে। জি।